আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের ভিসি এবং প্রো ভিসির পদত্যাগ, ইউজিসির মধ্যস্থতায় অনশন ভাঙলেন ছাত্ররা, ক্যাম্পাসে আনন্দ মিছিল। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হবে বাংলাদেশ, আশা প্রধান উপদেষ্টার। উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণদের সমাজ বদলে দেবার আহ্বান। শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি থাকায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, মন্তব্য অধ্যাপক আলী রিয়াজের। সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং সক্ষমতা বাড়বে। ঢাকায় মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা। এবং কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, যুদ্ধ বাধার আশঙ্কা। পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এস.কে. শরীফুল আলম পদত্যাগ করেছেন। গতরাতেই শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা। ভিসি প্রো ভিসির পদত্যাগের ঘোষণায় অনশন ভাঙেন শিক্ষার্থীরা। দ্রুতই নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। দাবি পূরণ হওয়ায় এখন দ্রুত ক্লাসে ফিরতে চান কুয়েট শিক্ষার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। কুয়েটের খোলা চত্বরে দুদিন অবস্থানের পর গত 15 এপ্রিল তালা ভেঙে শিক্ষার্থীরা বন্ধ হলে প্রবেশ করে। তখনই ভিসির অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গত সোমবার 32 জন শিক্ষার্থী দাবি আদায় আমরণ অনশনে বসে। গতকাল ক্যাম্পাসে এসে শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও তারা অনশন ভাঙেনি। বিকেলে আসা ইউজিসির 3 সদস্যের একটি দল গভীর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। পরে জুস খাইয়ে তাদের অনশন ভাঙানো হয়। দ্রুত একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগের ঘোষণা দেয় তদন্ত দল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের 65 দিনের আন্দোলন ও 58 ঘন্টার অনশনের পর দাবি আদায় হওয়া শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। এখন দ্রুত ক্লাসে ফিরতে চায় তারা। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশে বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতার সরকার ও দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ আবারও বড় আকারে ব্যবসায় ফিরছে, এজন্য কাতারের অংশীদারিত্ব চান তারা। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে। তার আশা, বাংলাদেশ বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হবে। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কাতারের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা ও সরকারের নেওয়া সংস্কার সম্পর্কে উপস্থাপনা করেন। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. It's not only Bangladesh alone, it's a whole region. It's a kind of unified economic region with Bhutan, with Nepal, with the 7 sisters of India.
Nature has put them into one basket. You can't escape that. উদ্ভাবনী চিন্তা শক্তির মাধ্যমে তরুণদের সমাজ বদলে দেবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় কাতার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে 3-0 তত্ত্বের উপর আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। মেধাকে কাজে লাগিয়ে এই প্রজন্ম পুরো বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কিভাবে অবদান রাখা যায় সে বিষয়েও তরুণদের বেশি বেশি ভাবার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। All you have to do, shift it. Just one simple shift, everything can change. Instead of doing business to make money for myself, making myself richer and richer, I have said that there's another path. It's a choice for you, anyway. I can do business to make myself rich. I can do business to solve all the problems of the world. বিগত 53 বছরে শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি থাকায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার আলোচনা শেষে মিয়া মশিউজ্জামানের আম জনতা দলের দেয়া 166টি প্রস্তাবের মধ্যে 138টিতে একমত, 12টিতে দ্বিমত, 15টিতে আংশিক এবং 1টিতে মতামত দেয়নি কমিশন। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি সংসদের মেয়াদ 5 বছর রাখার প্রস্তাব করেছে নবগঠিত দলটি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। 166টি সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আম জনতা দলের সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। বৈঠকে নতুন এই দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন 11 জন সদস্য। এ সময় সভাপতি মিয়া মশিউজ্জামান জানান, গণপরিষদের একটি অংশ নাম পরিবর্তন করে আম জনতার দল নামে আত্মপ্রকাশ করেছে। সংলাপের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কমিশনগুলোর মূল লক্ষ্য নতুন বাংলাদেশের নাগরিকদের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সম্মুখীন হতে না হয়। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানের যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। আলোচনা শেষে আম জনতা দলের সভাপতি মিয়া মশিউজ্জামান সাংবাদিকদের জানান, বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারে গুরুত্ব আরোপ করেছে তার দল। সবগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা হয় নাই, আমাদের মধ্যে এই আলোচনা ইনশাল্লাহ চলমান থাকবে। আমরা আজকে 3টা বিষয়ে মতামত দিয়ে গেলাম। এগুলির কিছুটা বিস্তারিত সম্পূর্ণ এখনই আমরা বলছি না, এই জন্যে যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, আমরা আমাদের মতামত দিয়েছি মাত্র। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত 16টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় সিসি জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলি। নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিএসি। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you
as best we can to support your. যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়াস। অন্তর্বর্তী সরকারের নমনীয় নীতির কারণে স্বৈরাচারের দোসররা আদালতে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, যা জাতির জন্য অশনি সংকেত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী দোসররা অবৈধ টাকা ব্যবহার করে ষড়যন্ত্রের জাল ছড়িয়ে দিচ্ছে, আর যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা এদের সহযোগিতা করছে। বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা অব্যাহত রয়েছে দাবি করে রিজভী বলেন, প্রশাসনে এখনো বহাল থেকে দেশকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তো আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং সক্ষমতা বাড়িয়ে খরচ কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর দুদিনের আন্তর্জাতিক প্রদর্শনী মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উৎপাদন সহ ব্যবসা বাণিজ্য নিজেদের সক্ষমতার জানান দিতে এমন প্রদর্শনী আরও প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তরিক ইসলামের প্রতিবেদন। রপ্তানির সম্ভাবনাময় আন্তর্জাতিক সোর্সিং এজেন্টও বায়ারদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনে শুরু হয়েছে মিট বাংলাদেশ এক্সপোজিশন। এতে অংশ নিয়েছে রপ্তানিযোগ্য বাংলাদেশি লেদার, বিভিন্ন লেদার পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের 120টিরও বেশি প্রতিষ্ঠান। প্রদর্শনীর উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আকৃষ্ট হবেন বিদেশি বিনিয়োগকারীরা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তিনি। কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে, প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। সরকারের এমন উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের সক্ষমতা জানান দেবে। দেশীয় শিল্পের বিকাশে এ ধরনের প্রদর্শনী আরও প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সরকার যদি আমাদেরকে আরো সহজ করে তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো করে, স্মল ইনভেস্টর দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি, তাদেরকে গ্রো করলে তাদের থেকে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি, কিন্তু তাদেরকে সেইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় না বা তাদেরকে প্রমোট করা হয় না। আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আরও আগে যাবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের মূল টার্গেটই হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে, দেশের অর্থকে সাশ্রয় করে আমদানিটা নির্ভরতা কমিয়ে বরং আমরা আরও রপ্তানি করব। আমরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং করি, অটো পার্টস, তারপর সাইকেলিং, বিভিন্ন রিম। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো সবই আমাদের নিজস্ব ডাইমেকার দিয়ে আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো ইটস এ হিউজ ফর আস। প্রদর্শনীতে অংশ নিয়েছে 9টিরও বেশি দেশের 25টির বেশি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাভারে রানা প্লাজা ধসের 1 যুগ আজ। এই উপলক্ষে সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন নিহত ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে অস্থায়ী বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ, চিকিৎসা ও ভবন মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান তারা। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মানববন্ধন ও সমাবেশ করেন।
বিগত এক যুগেও সাভারে রানা প্লাজা ভবন ধসে আহত পোশাক শ্রমিকরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। আহত ও পঙ্গু অনেকেই আছেন অর্থকষ্টে। পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে পোশাক ক্রেতাদেরও শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গবেষকরা। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে শারফুল আলমের রিপোর্ট। 2013 সালে সাভারে রানা প্লাজা ভবন ধসের পর দাবি ওঠে দেশের পোশাক কারখানার কর্মপরিবেশ, শ্রমিক নিরাপত্তা আর সুরক্ষার বিষয়টি। এরপর কারখানা ভবন সংস্কার করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কারখানা মালিক, ক্রেতা, সরকার সম্মিলিতভাবে কাজ শুরু করে। তবে এক যুগ পরেও রানা প্লাজা ভবন ধসে ক্ষতিগ্রস্ত কর্মীদের 43 ভাগ এখনো বেকার, আহতদের 31 ভাগ মানসিক বিপর্যয়ে রয়েছেন। একটা হাড় ভেঙে গেছে, একটা হাত বেকার হয়ে গেছে, তার জন্য আমি চাকরি করতে পারিনি। ক্ষতিপূরণ দিচ্ছে, যা দিছে এটা তো ক্ষতিপূরণ বলে না। 2,40,000 টাকা, কিন্তু আমার ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু হাজার টাকা দিচ্ছে। আমার নিজের টাকা আমি 11টা অপারেশন করতে পারি। রানা প্লাজা দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের সহায়তায় নিহতদের পরিবার ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা পর্যাপ্ত কিনা সেই প্রশ্ন এখন অনেকের। রানা প্লাজার যারা ভিকটিম তাদের রিহ্যাবিলিটেশন, তাদের কম্পেনসেশন সবকিছু কিন্তু ইটস বিন মনিটরড ইন্টারন্যাশনালি। যেখানে বায়াররা ফান্ড দিয়েছে, এখানে আইএলও ফান্ড দিয়েছে, এখানে আমরা বিজিএমই ফান্ড দিয়েছে। সো সবকিছু মিলিয়ে এই ফান্ডটার তদারকি কিন্তু আমাদের হাতে নেই। সো কেউ যদি বলে যে এখনো কিছু করার আছে, আমি মনে করি যে এটা সরকারিভাবে অ্যাড্রেস করা উচিত। গ্র্যান্টস বায়ার্স যারা রয়েছেন তারা এর আগে তারা যেমন $300 মিলিয়ন দিয়ে তারা এই সহায়তাগুলো করেছিলেন, ওই সময়কালে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের যদি ফলো আপ ট্রিটমেন্টের জন্য সহযোগিতা দরকার হয়, সেটি পুনর্মূল্যায়ন করে তাদেরকে নতুনভাবে সহযোগিতার বিষয়টি তারা বিবেচনা করতে পারে। কারখানাগুলোতে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নটি জরুরি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান 1138 জন, আহত ও জীবিত উদ্ধার করা হয় 2400 জনকে। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে কোনো ধরনের দুর্ঘটনায় আহত বা নিহত হলে সেই সব শ্রমিকদের দায়িত্ব নিতে হবে সরকার, মালিক, ব্যবসায়ী ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ক্রেতা সহ সংশ্লিষ্ট সবার। শারফুল আলম, এটিএন বাংলা, আশুলিয়া, ঢাকা। এক যুগ পেরিয়ে গেলেও আলোচিত রানা প্লাজা ধসের মামলার বিচার শেষ করা যায়নি। হত্যার মামলায় 594 জন সাক্ষীর মধ্যে মাত্র 94 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। উচ্চ আদালতের আদেশে ইমারত নির্মাণ আইনের মামলাটি 9 বছর ধরে স্থগিত রয়েছে। শ্রম আইনের 11টি মামলা এখনো প্রাথমিক পর্যায়ে, আর হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ না হওয়ায় ক্ষতিপূরণের মামলা এখনো শুনানি করা যায়নি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2013 সালের 24 এপ্রিল সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 জন শ্রমিক। আহত হন আরও অন্তত 1769 জন। ওই ঘটনায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনকে আসামি করে হত্যা মামলা, ইমারত নির্মাণ আইন ও শ্রম আইন সহ মোট 14টি মামলা করা হয়। হত্যা মামলায় এখনও সাক্ষ্য নেওয়া বাকি 500 জনের। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন সাক্ষীর অভাবে মামলাটি এগিয়ে নেওয়া যাচ্ছে না। আর ইমারত নির্মাণ আইনের মামলা 9 বছর আটকে আছে হাইকোর্টের স্থগিতাদেশে। রানা প্লাজা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে হত্যা মামলা। এই পর্যন্ত 94 জন সাক্ষী সম্পন্ন হয়েছে, কিন্তু মামলায় মোট সাক্ষী আছে 594 জন। সাক্ষীদের ওয়ারেন্ট পর্যন্ত দিয়েছি, তারা আসতেছে না। অনেক সাক্ষীর বাসা দূর দূরান্তে। যদি আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের এই আসা যাওয়ার খরচ বেয়ার করতে পারি, তাহলে হয়তো আমরা আসার সাক্ষীর সারা পাবো। ইমারত নির্মাণ আইনের মামলাটা এটা মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ আছে, 16 সালের পর থেকে স্টে আছে। স্থগিতাদেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা অগ্রসর হতে পারতেছি না। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করে কয়েকটি মানবাধিকার সংগঠন, কিন্তু বারবার বেঞ্চ পরিবর্তনের কারণে শুনানি করা যায়নি বলে জানান রিটকারীর আইনজীবী। শুরুর দিকে আমরা দেখেছিলাম খুব ত্বরান্বিত করে শুনানিগুলো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলো এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যায়। এখন পর্যন্ত আমরা এই সপ্তাহেও চেষ্টা করেছি এটা বেঞ্চে ফিক্স করার জন্য, শুনানি যাতে হতে পারে। আমরা বেঞ্চ পাইনি এতদিনে, এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চলে গেছে। কিন্তু 11টি বিচ্ছিন্ন মামলা রয়েছে, সবগুলো সমন্বয় করার জন্য কাউকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়নি, সেটা খুবই দরকার। রানা প্লাজার ঘটনায় দায়ের হওয়া শ্রম আইনের 11টি মামলা এখনো প্রাথমিক পর্যায়ে। এর মধ্যে 4টি মামলা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর্যায়ে রয়েছে।
4টি মামলার নোটিশ পত্রিকায় প্রকাশের অপেক্ষায় এবং বাকি 3টি মামলার কজ লিস্টের তারিখ বা নম্বর হালনাগাদ হয়নি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও আটারি চেকপোস্ট বন্ধ সহ নানা পদক্ষেপে চিরবৈরী দেশ দুটির মধ্যে এখন যুদ্ধের দামামা। ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাবে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। তবে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে চরম অস্থির হয়ে উঠবে দক্ষিণ এশিয়া অঞ্চল। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম শহর থেকে 5 কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকা। পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকাটি ভারতের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত। মঙ্গলবার দিনে দুপুরে সেখানে পর্যটকদের উপর অতর্কিত হামলা করে একদল বন্দুকধারী। ভারতের দাবি 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। এতে পাকিস্তানের ইন্ধন আছে দাবি করে দেশটির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ করে দেয়া সহ 5টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সার্কের ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন না পাকিস্তানিরা। যারা ভারতে আছেন তাদের ভিসাও বাতিল করা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে পাকিস্তানিদের। In the briefing to the CCS, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করবে ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। বন্ধ থাকবে আটারি চেকপোস্ট। সার্ক ভিসায় পাকিস্তানিরা ভারতে আসতে পারবে না। পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের নয়াদিল্লি ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি। হামলার পর থেকে ভারত জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মিছিল এবং হতাহতদের স্মরণে শোক সভার আয়োজন করা হয়। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পেহেলগামে হামলার ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। হামলাকারী কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী TRF এর দাবি, যাদের টার্গেট করা হয়েছিল তারা সাধারণ পর্যটক নয়, ভারতীয় বাহিনীর হয়ে অনুসন্ধানে এসেছিল। কাশ্মীরে নিজেদের কার্যক্রম বাড়ানোর হুমকিও দিয়েছে তারা। ভয়ে আতঙ্কে রাজধানী শ্রীনগর ছেড়ে চলে যাচ্ছেন অনেক পর্যটক। বাতিল করা হচ্ছে হোটেল বুকিং। डर तो हमने भी हो गया क्योंकि हम विद फैमिली यहाँ आए हुए हैं। आज हमारा 5वां दिन था कश्मीर में, कल हमें वापस जाना। तो ये चीज तो हम बिल्कुल भी नहीं सोच रहे थे कि ऐसा कुछ हो भी सकता। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে দুবার। উভয় দেশই এখন পারমাণবিক শক্তিধর। তাই কাশ্মীরে নতুন করে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও যুদ্ধের মুখোমুখি চিরশত্রু এই দুদেশ। ইতিহাস বলছে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে কাশ্মীর স্বাধীনভাবে থাকার অধিকার পেলেও তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং 1947 সালের অক্টোবরে ভারতে যোগ দেবার চুক্তিতে সই করেন। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলে প্রায় 2 বছর। এরপর থেকেই পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায় এই স্বর্গরাজ্য। 1962 সালে ভারতের সাথে যুদ্ধের মধ্য দিয়ে কাশ্মীরের অক্সাই চীন অংশটির নিয়ন্ত্রণ নেয় চীন। পরের বছর পাকিস্তান কাশ্মীরের একটি অংশ চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীর পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের দখলে। তাই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যে কোনো দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে পড়তে পারে আরেক পারমাণবিক শক্তি চীন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। পোপের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন রয়েছে গির্জাগুলোতে। গত সোমবার ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে করা মামলার রায় হবে আগামী 5 মে। বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির এ তথ্য জানান। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচন মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করতে গত 17 এপ্রিল মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আগামী 5 মে আদেশের দিন ধার্য করেন বিচারক। এর আগে সকালে সৈয়দ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রাম সমুদ্র বন্দরে বেই টার্মিনাল নির্মাণ সহ দুটি প্রকল্পে $850 মিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ নিয়ে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর মধ্যে দুটি অর্থায়ন চুক্তি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল H. মার্টিন চুক্তিপত্রে সই করেন। চুক্তির আওতায় বিশ্বব্যাংক বন্দর নগরী চট্টগ্রামে বেই টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে $650 মিলিয়ন দেবে। এছাড়া সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে দেবে $200 মিলিয়ন। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঝড়ে বিশ্বের আর্থিক খাত চাপের মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এমন পরিস্থিতিতে আর্থিক খাতের ঝুঁকি অনেকটা বেড়ে গেছে বলে মনে করছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। America First seeks to expand U.S. leadership in international institutions like the IMF and the World Bank. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক ঝড়ে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এর ফলে বিশ্বের আর্থিক খাত চাপের মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। Assessment for global financial stability is that risks have been increasing. পরিস্থিতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির পরামর্শ দিয়েছে IMF। সংস্থাটি বলছে গত কয়েক বছরে উন্নয়নশীল দেশগুলোকে উচ্চ সুদে ঋণ করতে হয়েছে। এখন পরিস্থিতির অবনতি হলে তাদের আরো উচ্চ সুদে ঋণ নিতে হতে পারে। There's a repricing relative to the higher level of uncertainty. বিশ্ব ব্যাংক IMF এর চলমান বসন্তকালীন সভা 21 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে। এই সভাকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস সংক্রান্ত প্রতিবেদনের পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনও প্রকাশ করেছে IMF। সেই প্রতিবেদনে এসব ঝুঁকির কথা বলা হয়েছে। বিশ্ব অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি, সেখানে হয়তো বৈশ্বিক মন্দার যে কথা বলা হচ্ছে সেটি হয়তো হবে না। প্রবৃদ্ধির হার বাড়তে পারে, বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে মূলত আলোচনা হবে। নিয়াজ জামান সজীব, ETN বাংলা, যুক্তরাষ্ট্র। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। যে জিম্বাবুয়ে গত 4 বছরে কোনো টেস্ট ম্যাচ জেতেনি, তাদের কাছেই সিলেটে প্রথম টেস্টে লজ্জায় ডুবতে হয়েছে বাংলাদেশকে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে তাই ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয়কে ডেকেছে বিসিবি। দর্শক সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েও। রিপোর্ট করছেন SM আশরাফ। কথায় বলে নামে নয় কামে পরিচয়, আর সেখানেই যোগ্যতা প্রমাণে ব্যর্থ টাইগাররা। তাই 7 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে নাজেহাল বাংলাদেশ, তাও 4 দিনেই আত্মসমর্পণ। গত কয়েক বছর ধরে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগছে উদ্বোধনী জুটি নিয়ে। এক তামিম ইকবাল ছাড়া আর কেউই নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। সে পথ ধরে সাদমান ইসলাম হাঁটছেন কিনা প্রশ্ন ওঠা শুরু হয়েছে। শেষ 15 ইনিংসে মাত্র 2টি হাফ সেঞ্চুরি এই ব্যাটারের। এবারে কিন্তু কাট করেছেন এবং গ্যাপটা পেয়ে যাবেন বেশ ভালোভাবেই।
অথচ একই সময় ঘরোয়া লিগে সেঞ্চুরির পর সেঞ্চুরি করা এনামুল হক বিজয় উপেক্ষিত হয়ে আসছিলেন। অবশেষে বিসিবির নজর পড়ল, কিন্তু আরো আগেও কেন নয় সে প্রশ্ন তো উঠছেই। দ্বিতীয় টেস্টে বিজয়ের ব্যাটিং অর্ডার কোথায় হবে তা নিয়েও সবার আগ্রহ। কাঙ্ক্ষিত সেঞ্চুরি তার জন্য মুশফিকুর রহিমের পারফরমেন্সও এখন পুনর্মূল্যায়নের অবস্থায়। শেষ 12 ইনিংসে একটি তো অর্ধশতক না পাওয়া 11 সেঞ্চুরির মালিক এলোমেলো শট খেলে নিজেকেই কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন। স্কোয়াডে থেকে বেঞ্চ গরম করা মাহিদুল ইসলাম অঙ্কনকে দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। এস এম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের ভিসি এবং প্রো ভিসির পদত্যাগ, ইউজিসির মধ্যস্থতায় অনশন ভাঙলেন ছাত্ররা, ক্যাম্পাসে আনন্দ মিছিল। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হবে বাংলাদেশ, আশা প্রধান উপদেষ্টার। উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণদের সমাজ বদলে দেবার আহ্বান। শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি থাকায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, মন্তব্য অধ্যাপক আলী রিয়াজের। নিজেদের সক্ষমতায় ভোটের প্রস্তুতি চলছে বললেন সিএসি। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং সক্ষমতা বাড়বে। ঢাকায় মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা। এবং কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, যুদ্ধ বাঁধার আশঙ্কা। পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।